তিনটাই সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। ফলে এখন যে ইন্ডেমনিটিটা দিল, আজকে যেটা বাংলাদেশের পার্লামেন্টে হলো, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া, এই 15 আগস্টের তাদেরকেও বলা হয়েছিল 15 আগস্টের বিপ্লবীদের দায় মুক্তি দিলাম। এখন নাম রাখছে জুলাই যোদ্ধা, আর ওই সময় ছিল বিপ্লবীদের দায় মুক্তি দেওয়া। এই কোনো দায় মুক্তি হবে না, কারণ হত্যাকাণ্ডের কখনো দায় মুক্তি হয় না। এবং আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, সংবিধানের অনুচ্ছেদ 7-এ, যে কোনো আইন করা যাবে না যে আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু অবৈধ। নাম ধরে ধরে আপনাদের নামে মামলা হয়েছে, তো তাহলে আবার জুলাই অভ্যুত্থানের ওদের দায় মুক্তির দরকার কি? ওনারা তো আর খুন করেন নাই, তো ওনাদের দায় মুক্তি লাগছে কেন? লেজে গোবরে জড়িয়ে ফেলছে, কারণ ওনাদের সিপাহ সাল্লারা নিজেরাই বলতেছে এই মেট্রো রেল আমি পুড়িয়েছি, পুলিশকে আমি খুন করেছি, এই পদ্মা সেতু আমরা ভেঙেছি। তারা কনফেশন করছে। আবার ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে তিনি বলছেন যে কোনো কিছু সাডেনলি হয়নি, মেটিকুলাস ডিজাইনের ভিতর থেকে হয়েছে, এবং মাস্টার মাইন্ডকে তাকে উনি পরিচয় করিয়ে দিয়েছেন। ফলে ওনাদের সিপাহ সাল্লারা সর্বত্র বলতেছে যে এটা আমরা করেছি। আবার ওই যে ওনার যে দল, সেই দলের নেতারা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে প্রচলিত আইনই আমাদের ফাঁসি দিতে পারবে, কারণ আমরা সংবিধান লঙ্ঘন করেছি। এবং আপনার দল নিষিদ্ধ হয়ে গেল, এই স্টেটমেন্টটা কে দেবে? এইটার পেছনে কি কোনো কার্যক্রমের কি কোনো চেইন অফ কমান্ড নাই আপনাদের? দেখুন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল শুধু না, একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটার নেতারা আওয়ামী লীগকে অনেকবার ছেড়ে গেছে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি অত্যন্ত সচেতন মানুষ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি বৈরুতে চলে গেলেন, শেরে বাংলাকে ফজলুল হক সক্রিয় রাজনীতির থেকে চলে গেলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি করে চলে গেলেন। তখন অপেক্ষাকৃত তরুণ নেতা শেখ মুজিবের ঘাড়ে সমস্ত বোঝা চাপলো। এটা কিন্তু 50-এর দশক থেকে শুরু করে 60-এর দশকের প্রথম দিক পর্যন্ত। তখন কিন্তু মূল বড় বড় নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে গেল। কিন্তু মানুষের ভালোবাসার একটা প্রতিষ্ঠানে এমন ভাবে পরিণত হয়েছিল যে তখন আর নেতা কেন্দ্রিক নাই, কর্মী কেন্দ্রিক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও সাবেক স্পিকারের গ্রেপ্তার, এই তিনটি ঘটনা একসঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কিভাবে প্রভাবিত করছে? দেখুন, আওয়ামী লীগের আমলে, আমি নিশ্চিত করে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, আওয়ামী লীগের আমলে কোনো ইন্ডেমনিটি হয় নাই। বাংলাদেশে গুরুত্বপূর্ণ ইন্ডেমনিটি প্রথম হয়েছে 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমানের পার্লামেন্টে 75-এর খুনি এবং অবৈধ ক্ষমতা দখল সহ প্রক্রিয়া যারা ছিল তাদের ইন্ডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন পার্লামেন্ট। দ্বিতীয় ইন্ডেমনিটি হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা ছিল তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। এই দুইটা ইন্ডেমনিটিকে আমাদের সুপ্রিম কোর্ট বলছে কোনো অপরাধের ইন্ডেমনিটি হয় না। তৃতীয় ইন্ডেমনিটি হয়েছিল জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করার পর বৈধ করার জন্য তিনি একটা ইন্ডেমনিটি দিয়ে সংবিধানের 7ম সংশোধনী করেছিলেন। সেটাকেও সুপ্রিম কোর্ট বলছেন যিনি ইউজার বার, অর্থাৎ যার ক্ষমতা নাই কোনো পদ গ্রহণ করার, তিনি যদি ক্ষমতা গ্রহণও করে থাকেন সেটা অবৈধ। এই তিনটা বড় ইন্ডেমনিটির তিনটাই সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। ফলে এখন যে ইন্ডেমনিটিটা দিল, আজকে যেটা বাংলাদেশের পার্লামেন্টে হলো, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া, এই 15 আগস্টের তাদেরকেও বলা হয়েছিল 15 আগস্টের বিপ্লবীদের দায় মুক্তি দিলাম। এখন নাম রাখছে জুলাই যোদ্ধা, আর ওই সময় ছিল বিপ্লবীদের দায় মুক্তি দেওয়া। এই কোনো দায় মুক্তি হবে না, কারণ হত্যাকাণ্ডের কখনো দায় মুক্তি হয় না। এবং আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, সংবিধানের অনুচ্ছেদ 7-এ, যে কোনো আইন করা যাবে না যে আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু অবৈধ। আমাদের সংবিধানে কোনো অপরাধীকে দায় মুক্তি দেওয়ার কোনো বিধান নাই। আচ্ছা, দায় মুক্তির প্রশ্নটি আসে কেন? আইন পাশ সংশোধন করে বলা হইলো খুন করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের আপনি নেতাকর্মী, আপনাদের আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী খুন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুন করেছেন, শিরিন শারমিন খুন করেছেন, আপনি নিজে খুন করেছেন। তো খুনিদেরকে তো পাওয়া যাচ্ছে, নাম ধরে ধরে আপনাদের নামে মামলা হয়েছে, তো তাহলে আবার জুলাই অভ্যুত্থানের ওদের দায় মুক্তির দরকার কি? ওনারা তো আর খুন করেন নাই, তো ওনাদের দায় মুক্তি লাগছে কেন? লেজে গোবরে জড়িয়ে ফেলছে, কারণ ওনাদের সিপাহ সাল্লারা নিজেরাই বলতেছে
এই মেট্রো রেল আমি পুড়িয়েছি, পুলিশকে আমি খুন করেছি, এই পদ্মা সেতু আমরা ভেঙেছি, তারা কনফেশন করছে। আবার ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে তিনি বলছেন যে কোনো কিছু সাডেনলি হয়নি, মেটিকুলাস ডিজাইনের ভিতর থেকে হয়েছে এবং মাস্টার মাইন্ডকে তাকে উনি পরিচয় করিয়ে দিয়েছেন। ফলে ওনাদের সিপাহসালাররা সর্বত্র বলতেছে যে এটা আমরা করেছি। আবার ওই যে ওনার যে দল, সেই দলের নেতারা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে প্রচলিত আইনে আমাদের ফাঁসি দিতে পারবে, কারণ আমরা সংবিধান লঙ্ঘন করেছি, আমরা অবৈধ কাজ করেছি, মানুষ খুন করেছি, পুলিশ খুন করেছি। এখন ওই যে 164 এর স্টেটমেন্ট যেটা বলে আদালতে গেলে 164 এর মতো, তারা পাবলিকলি টেলিভিশনও বলতেছে আমরাই খুন করছি। এখন ওনারা যেহেতু নিজেরা খুন করছেন বলছেন, আবার সাংবিধানিক বিধিবিধানকে ওনারা ভঙ্গ করছেন, ফলে কনস্টিটিউশন ভায়োলেট করছেন, যেটা রাষ্ট্রদ্রোহিতা। এই জন্য নিজেরা যেটা স্বীকার করছেন, একদিকে আমাদের বলে খুনি, আবার নিজেরা বলে আমরা খুন খারাপে করছি, আমাদের কোনো বিচার করা যাবে না। লেজে গোবরে জড়িয়ে ওই 75-এর খুনিদের রক্ষা করার জন্য অসতর্ক অবস্থায় যে আইন করেছিল, এখনো ঠিক তাই হচ্ছে, কিন্তু এতে কোনোদিন রক্ষা হবে না। আচ্ছা, তো এখন আমরা তো টকশোতে না হয় আলোচনা করলাম, ওনারা খুন করেছে, ওনারা দায় মুক্তি চাইছে, কিন্তু আপনাদের খুনের জন্য আপনাকে, আপনার সংগঠনকে নিষিদ্ধ করে দিল। তো এখন আপনাদের রাজনীতিতে ফেরার তরিকা কি, যেটা মেরাজ আহমেদ জানতে চাইছেন। এরকম শত শত লোকজন প্রকাশ্যে আপনাদেরকে মানে বকাবাধ্য করে, এখন একটু কমেছে। হ্যাঁ, জুলাইয়ের পর তো আমরা এখানে বসতেই পারতাম না আপনাদের গালির যন্ত্রণায়, এখন একটু কমেছে। তো এখন আপনাদের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখছি বিভাজন, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার, ফেসবুকে ঢোকা যায় না, আপনাদের পেজে ঢোকা যায় না, হচ্ছে মানে কে যে নেতা আর কে যে কর্মী বোঝা দায়। এখন কার চেইন অফ কমান্ড কে শুনবে বোঝা দায়। এখন আপনার দলীয় সভানেত্রী বলছেন যেই কাজ করবে সেই নেতা। তো একটি বড় রাজনৈতিক দলের স্পোকপারসন নাই, এবং আপনার দল নিষিদ্ধ হয়ে গেল, এই স্টেটমেন্টটা কে দেবে? এইটার পেছনে কি কোনো কার্যক্রমের কি কোনো চেইন অফ কমান্ড নাই আপনাদের? দেখুন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল শুধু না, একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটার নেতারা আওয়ামী লীগকে অনেকবার ছেড়ে গেছে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি অত্যন্ত সচেতন মানুষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি বৈরুতে চলে গেলেন, শেরে বাংলাকে ফজলুল হক সক্রিয় রাজনীতির থেকে চলে গেলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি করে চলে গেলেন। তখন অপেক্ষাকৃত তরুণ নেতা শেখ মুজিবের ঘাড়ে সমস্ত বোঝা চাপলো। এটা কিন্তু 50-এর দশক থেকে শুরু করে 60-এর দশকের প্রথম দিক পর্যন্ত। তখন কিন্তু মূল বড় বড় নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে গেল। কিন্তু মানুষের ভালোবাসার একটা প্রতিষ্ঠানে এমন ভাবে পরিণত হয়েছিল যে তখন আর নেতা কেন্দ্রিক নাই, কর্মী কেন্দ্রিক। এর পরবর্তীতে আপনি দেখবেন দেশ স্বাধীন হওয়ার পরেও নানাভাবে বঙ্গবন্ধুকে খুন করার পরে অনেক নেতারা জাতীয় পার্টিতে চলে গেছে, কেউ বিএনপিতে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। আবার আওয়ামী লীগকে বিভাজন করে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ হয়েছে, আমিনা বেগমের নেতৃত্বে একটা দল হয়েছে, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা হয়েছে, বিভিন্ন ভাবে বিভাজন হয়েছে। 1/11-এর সময় শেখ হাসিনাকে মাইনাস করার একটা প্রক্রিয়া হয়েছিল, পারে না, কারণ আওয়ামী লীগ একটা অনুভূতিতে পরিণত হয়েছে। সেই অনুভূতিটা নেতাদের ভিতরে যতটা বেশি, তার চেয়ে অনেক বেশি হলো কর্মীদের ভিতরে। তো ওই কর্মীদের অনুভূতিটা আমাদের সাবেক সেক্রেটারি সৈয়দ আশরাফের ভাষায় বলতে হয় যে আওয়ামী লীগ একটা পরিবার, আওয়ামী লীগ একটা অনুভূতি। এই অনুভূতিটা এমন জায়গায়, এটা হচ্ছে একটা বিশ্বাস, একটা আদর্শ, একটা দর্শন, একটা সংগ্রাম, একটা ঐতিহ্য, একটা পাথেয়। এই ক্ষেত্রে আমাদের নেতা একজনই, সেটা শেখ হাসিনা, আর আইডিওলজিটা বঙ্গবন্ধুর, প্রতিষ্ঠানের নাম আওয়ামী লীগ। আর আমরা যারা যত নামে বলি, আমরা হচ্ছি দলের কর্মী, আমরা কিন্তু নেতা কেউ না। যত নেতা দাবি করি, আসলে নেতা না। শেখ হাসিনা ছাড়া আমরা সবাই হচ্ছে দলের কর্মী। কাজে একটা বিপর্যস্ত অবস্থায় এ জাতীয় কিছু পরিস্থিতি হয়, কিন্তু ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ যতবার দুরবস্থায় পড়ছে ততবার ঘুরে দাঁড়িয়ে